আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ট্যাক্স টক প্রোগ্রামে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সাপ্তাহিকভাবে আয়োজন করে থাকি। ট্যাক্স সংক্রান্ত আপনাদের যাবতীয় সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করে থাকি এবং এই বিষয়গুলোতে আলোকপাত করি সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং কমিউনিটিতে যে বিষয়গুলো আপনাদের প্রত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ বরাবরের মতোই, এবং আমার সঙ্গে আজকে অনুষ্ঠানে যিনি আসার জন্য সময় দিতে পেরেছেন, আই এম থ্যাঙ্কফুল টু হিম, ইজ নান আদার দেন মিস্টার মাকসুদুর রহমান। মিস্টার মাকসুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ। মিস্টার মাকসুদের যদি একটু পরিচয় দেওয়ার চেষ্টা করি, উনি একজন আইআরএস অথরাইজড ই ফাইল প্রোভাইডার এবং উনি রেজিস্টার্ড ট্যাক্স প্রিপেয়ারারও বটে, এবং উনি কর্পোরেট ব্রোকার অফ রিয়েল এস্টেট। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানের আরও ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব মূলত ডিডাকশনের উপরে। আপনারা জানেন প্রতি বছর ট্যাক্স যখন আপনারা ট্যাক্সের রিটার্ন ফাইল করেন, তখন এই বিষয়টি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে আসে যে কী কী ধরনের বিষয়ের উপর আপনারা ডিডাকশন পেতে পারেন এবং তার ভিতরে কী কী বৈচিত্র্য রয়েছে। তো আমরা বিষয়টা নিয়ে যাওয়ার আলোচনা শুরু করার জন্য মিস্টার মাকসুদুরকে অনুরোধ জানাবো, আপনি যদি শুরুতে আমাদেরকে একটু বলেন যে আমরা যে সাধারণত শুনে থাকি স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন, একদম অল্প কথায় যদি ব্যবধানটা কি বা এর মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো এনিবডি ক্যান গেট দিস ডিডাকশন, অল ইকুয়াল, সবাই সমান ডিডাকশনটা পাবে। যার ইনকাম কম আছে সেও এই ডিডাকশন পাবে, যার বেশি আছে সেও সেম ডিডাকশন পাবে। স্ট্যান্ডার্ড ইকুয়াল ফর এভরিবডি, রাইট। আইটেমাইজ হলো যাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন উপরে, যাদের এক্সপেন্স অ্যালাউয়েবল এক্সপেন্স এক্সিড করে, আমরা টেক করি হুইচএভার ইজ হায়ার। If standard deduction is lower and itemized is higher, we take itemized to get bigger deduction. তাহলে এই আইটেমাইজ ডিডাকশন বলতে যে এই যে আইটেমগুলো, সেগুলো তাহলে কি কি, কিসের উপর ভিত্তি করে আমি এটা নির্ধারণ করব? আইটেমগুলোর মধ্যে সবচেয়ে প্রথম হলো মেডিকেল ডিডাকশন। মেডিকেল এক্সপেন্স যেগুলো আর কি, এক্সপেন্স বলতে যেমন আপনি ডাক্তারকে ফি দেন, এক্সরে ফি, ওষুধ কেনার ফি, অনেকে ইন্স্যুরেন্স আছে তারা আবার কো পেমেন্ট দেয়, ডক্টরকে কো পেমেন্ট দেয়, এগুলো ডিডাকশন আছে। প্লাস কেউ আই গ্লাস কিনে, দাঁতের জন্য ডেন্টিস্টের যে এক্সপেন্স ওগুলো ডিডাক্টেবল। ও মেডিকেলের জন্য যদি কেউ মানে ট্রাভেল করে, গাড়ি ড্রাইভ করে যায়, পার মাইলেজ ডিডাকশন আছে। তো এগুলো ডিডাকশনের লিমিট আছে। আপনি যেটুকু ডিডাকশন করবেন সেটার উপরে 10% বাদ দিয়ে বাকিটা ডিডাকশনে নেওয়া যাবে। মানে আমি যে খরচটা করব এক্সপেন্সটা, ইনকামের, হ্যাঁ এক্সপেন্সের, হ্যাঁ আচ্ছা এক্সপেন্সের 10% ডিডাক্ট হবে না, 90%ই ডিডাক্ট হবে। আচ্ছা, তাহলে আমার ট্যাক্স রিটার্নে কার কার খরচ বা এক্সপেন্স আমি ডিডাকশনের আওতাভুক্ত আনতে পারবো? আপনার ফ্যামিলিতে ট্যাক্স ফাইলে যাদেরকে দেখাইবেন প্রত্যেকেই, আপনি আপনার স্পাউস, ছেলে মেয়ে, মা বাপ থাকলে ওদেরও দে আর ইউ ডিপেন্ডেন্ট, আপনি ওদেরকে ওদের মেডিকেল এক্সপেন্স আপনি দেখাতে পারবেন। হ্যাঁ, আপনি বলছিলেন যে আইটেমগুলোর কথা, মেডিকেল এক্সপেন্স ছাড়া আর কি কি আইটেম এরকম রয়েছে? মেডিকেল এক্সপেন্স আরও আছে, হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে। যারা হেলথ ইন্স্যুরেন্স, প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করে, ইয়ারলি প্রিমিয়াম, এগুলো তারা ডিডাক্টেবল, ডিডাকশন দেখাতে পারে। এবং সেক্ষেত্রে নিয়মটা কি, কত, মানে এটা কি পুরোটাই নাকি ওই যে আপনি 10% এর কথা বললেন যেটা মেডিকেলের ক্ষেত্রে 10%, এগুলোর ক্ষেত্রে কি সেরকম কোনো লিমিট আছে কিনা? সেম লিমিট, একই এক্সপেন্সের আওতা পড়বে আর কি। তো আমরা জানতে চাচ্ছিলাম, আপনি আমাদেরকে বলছিলেন যে আইটেমের ডিডাকশনের যেই বিভিন্ন আইটেমগুলো, একটি আপনি বলেছেন মেডিকেলের এক্সপেন্সটা, এইরকম আর কি কি এক্সপেন্স এর আওতাভুক্ত? আমি আবার বলি, মেডিকেল এক্সপেন্সের মধ্যে যেটা আছে, যে আপনি ওষুধ কিনলেন, তারপরে ডক্টরের ফি, তারপরে আপনার কো পেমেন্ট, তারপরে কো পেমেন্ট ওষুধের জন্য এবং ডক্টরের জন্য বোথ, ডেন্টাল এক্সপেন্সেস, আই গ্লাস, মেডিকেল মাইলেজ, তারপরে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর দ্য মেডিকেল ইন্স্যুরেন্স, মানে এগুলো সবই কিন্তু মেডিকেল এক্সপেন্সেস। তো আমার প্রশ্নটা ছিল যে মেডিকেল এক্সপেন্সেস বাদ দিয়ে আর কি ধরনের এক্সপেন্স ডিডাকশনের আওতাভুক্ত? তার মধ্যে আছে আপনার যারা মর্টগেজ পে করে। জি হ্যাঁ, এই বিষয়গুলো আমি একটু আসতে যাচ্ছি। মর্টগেজের উপরে হলো যাদের ইয়ারলি যে পরিমাণ মর্টগেজ ইন্টারেস্ট পে করে, নট দ্য ফুল মর্টগেজ। ইন্টারেস্ট যখন পে করে ইয়ার শেষে তাদেরকে একটা ফর্ম 1098 INT, ওকে। তো 1098 দিলে
ওইটার মধ্যে লেখা থাকে কত টাকা ইন্টারেস্ট পে করা হয়েছে। ওইটা যদি কেউ ওয়ান ফ্যামিলি হাউস ওন করে তাহলে সে পুরাটাই সেই আইটেমের ডিডাকশন নিতে পারবে। আচ্ছা, আর যদি কেউ টু ফ্যামিলি হাউস একটা ফ্লোরে সে থাকে, একটা ফ্লোরে সে ভাড়া দিছে, সে অনলি আইটেমে যা নিতে পারবে হাফ অফ যেটাতে সে থাকছে সেই অংশটুকু, আর বাকিটুকু সে নিতে পারবে ওই যে রেন্টাল এক্সপেন্সেস, রেন্টাল ইনকামের সাথে রেন্টাল এক্সপেন্সেস করতে পারবে। আপনি যেহেতু প্রপার্টি পারচেজের বিষয়টাতে আসলেন, তার প্রপার্টি পারচেজের সময় অনেক সময় অনেক রকম ট্যাক্স পেমেন্ট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ট্যাক্সগুলো যেহেতু আমি একবার পেমেন্ট করলাম, এন্ড বছর শেষে রিটার্ন সাবমিটের সময় আমি কি সেগুলোর এবার ডিডাকশনের আওতাভুক্ত করতে পারি? ইয়েস, প্রপার্টি ট্যাক্স ইজ ডিডাক্টিবল এক্সপেন্সেস। সেম ইন্টারেস্ট যেরকম আপনি যদি সিঙ্গেল ফ্যামিলি হাউসে পুরোটা আপনি আইটেমের ডিডাকশন নিতে পারবেন, আচ্ছা টু ফ্যামিলি থ্রি ফ্যামিলি তার যেটুকু আপনি থাকবেন এটুকু আপনি আইটেমাইজে দেখাবেন, বাকিটুকু আপনি রেন্টাল ইনকাম এক্সপেন্স মানে ট্যাক্স এবং ইন্স্যুরেন্স দুটোই ডিডাকশন, সরি ট্যাক্স এবং ইন্টারেস্ট দুটোই ডিডাকশন আওতায়। এবার আসি, যদি আমাদের এই প্রপার্টিটা ইউএস এর বাইরে থাকে, অর্থাৎ ফরেন প্রপার্টি হয় এবং এটা আমার এই রিটার্নের অন্তর্ভুক্ত হয়, তাহলে ওই ক্ষেত্রে ওটার ট্যাক্স এবং ইন্টারেস্টকে আমি কিভাবে ডিডাক্টের আওতাভুক্ত করব বা পারবো কিনা আদৌ? এটার বিভিন্ন রকম সমস্যা আছে এখানে, ওইটার জন্য আলাদা ফর্ম আছে। আচ্ছা, ফরেন ইন্টারেস্ট ফরেন ইনকাম রিপোর্ট করার সেপারেট ফর্ম আছে, ইটস নট অন দিস ফর্ম। না, ফর্ম আলাদা থাকুক, বাট এটা কি ডিডাকশনেবল কিনা, ডিডাকশনের অন্তর্ভুক্ত কি করা যায়? ইনকামটা সো ডিডাকশনের অন্তর্ভুক্ত নেই, অনলি ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম এগুলো শুধু অ্যাড করার সিস্টেম আছে। হ্যাঁ, কিন্তু ওই প্রপার্টি হ্যাঁ রাইট এক্সপেন্সের কথা বলছি, ওই প্রপার্টির জন্য আমার যে এক্সপেন্স সেটা আমি ডিডাক্ট করতে পারছি না। না পারছেন, ওটা না এখানে মধ্যে লেখা নেই। আচ্ছা, হ্যাঁ, তারপর আপনি যে জায়গাটাতে ছিলেন যে আর যেই বিষয়গুলো ডিডাক্ট করা যায় যদি আমাদেরকে এক এক করে বলেন আর কি। তারপরে হোম মর্টগেজ, তারপরে যেগুলো পয়েন্ট পে করে, অনেক সময় মানুষ যখন লোন নেয় তখন ফার্স্ট টাইম যারা লোন ক্লোজিং করে তখন মর্টগেজ কোম্পানিতে একটা পয়েন্ট পে করে। পয়েন্ট মিনস যদি মনে করেন 500,000 লোনের উপর 1 পয়েন্ট মিনস 1%, এগুলো ওয়ান টাইম পে করে, প্রত্যেক বছর পে করতে হয় না। দ্যাট ইজ অলসো ডিডাক্টেবল। আচ্ছা, এটা বলে পয়েন্ট। আর এই যে চ্যারিটেবল কোয়ালিফাইড চ্যারিটেবল অর্গানাইজেশনগুলোতে যে পেমেন্টটা করা হয় এইটা ডিডাকশন সম্বন্ধে যদি একটু বলেন। এটা এক কথায় মানে ট্যাক্সের ভাষা হলো গিফট এন্ড ডোনেশনস। আচ্ছা, আপনি গিফট ডিডাক্টেবল ও ডোনেশনও ডিডাক্টেবল। আপনি কাউকে গিফট দিলেন সেটাও ডিডাকশন পাইবেন, আবার ডোনেশন করলেন অনলি 51C IRS অ্যাপ্রুভড, ওদেরকে দিলে ডিডাকশন দেখাতে পারবেন। ডিডাকশন রুল হলো টোটাল ইনকামের 5% বেশি আপনি ডিডাকশন নিতে পারবেন না। এই আইটেমাইজ ডিডাকশনে গেলেও এটা লিমিটটা হতে হবে 5%। 5%, ইয়েস। 5% বেশি দিলে IRS ওখানে আপনাকে অবজেকশন দিবে। সেক্ষেত্রে এই 5% নিতে গেলে এটা কি স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি হয়? তাহলে আমি আইটেমাইজডে আসবো কেন? সেটা আগে দেখতে হবে। আপনার দেখতে হবে অল এক্সপেন্সকে আপনি আগে আপনাকে ক্যালকুলেট করতে হবে, যেগুলো অ্যালাউবল এক্সপেন্স এগুলো আমরা ক্যালকুলেট করে দেখি যে এগুলো কত হয়। তো এটা যদি লেস দেন স্ট্যান্ডার্ড হয় তাহলে উই আর গেটিং বিগার ওয়ান স্ট্যান্ডার্ড, আর যদি স্ট্যান্ডার্ডকে অ্যাকসেপ্ট করে উই মাস্ট টেক দিস ওয়ান আইটেমাইজ ডিডাকশন। রাইট, এখন আমার এই যে আপনি মেডিকেল এক্সপেন্সের কথা বলছিলেন, এখানে কি এই হেলথ কভারেজ ট্যাক্স ক্রেডিটটাও কভার করে বা নাকি আপনার কথার মধ্যে এটা অলরেডি চলে এসছে? হেলথ কভারেজ ট্যাক্স বলতে কোনো ট্যাক্স নেই। হেলথ কভারেজ যেটা আছে এতে ইন্স্যুরেন্স প্রিমিয়াম মেডিকেল এক্সপেন্সের সাথে ডিডাকশন করতে হতো, আমি বলছি আগে। হেলথ কভারেজ ট্যাক্স বলতে কোনো ট্যাক্স নেই। আর এখানে গিফট ডোনেশনের মধ্যে ওইটা লিমিট হলেও মনে করেন 5% পর্যন্ত দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু মেডিকেল এক্সপেন্সের অন্তর্ভুক্ত হয় কিনা, যে আমি যদি আমার যে গাড়ির মাইলেজ বা এই জাতীয় খরচগুলো হয়, গাড়ির মাইলেজ যদি আপনি ডক্টর কাছে যাওয়ার জন্য, হসপিটালে যাওয়ার জন্য আপনাকে রেকর্ড রাখতে হবে, লগ মেনটেন করতে হবে। হ্যাঁ, কোন ডেটে আপনার গাড়ির মাইলেজ কত ছিল, যখন আপনি স্টার্ট করছেন যে আমি মেডিকেল ডক্টরের কাছে যাইতেছি, ওই মাইলেজটুকু থেকে কোন পর্যন্ত ড্রাইভ করছেন, ওইটুকু গেছেন, কতটুকু মাইলেজ ডিফারেন্স হয়েছে, এটা লগ থাকতে হবে। এনি মাইলেজ ইউ মাস্ট কিপ লগ। অনেকে আসে বলে যে আমি এত মাইল ড্রাইভ করছি, এটা আইনত দেওয়া যায় না। আচ্ছা, আরেকটা আছে মনে করেন আনরিম্বার্স এমপ্লয়ি এক্সপেন্সেস। হ্যাঁ, এই বিষয়টা আমি আসতাম, যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, আনরিম্বার্স এমপ্লয়ি এক্সপেন্স হলো যেগুলো
আপনি এমপ্লয়ারের জন্য আপনি কাজের জন্য আপনি খরচ করছেন, এমপ্লয়ার আপনাকে রিইম্বার্স করে নাই। হ্যাঁ, মানে আমি যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে এমপ্লয়ির জন্য খরচ করে থাকি, না ব্যবসা না, আপনি এজ এন এমপ্লয়ি, হ্যাঁ এটা অনলি এমপ্লয়ার নিতে পারবেন, নট দ্য ব্যবসা প্রতিষ্ঠান। রিইম্বার্স যদি না হয়ে থাকে, এমপ্লয়ি এমপ্লয়ারের জন্য যে কাজটুকু করছে, তখন এমপ্লয়ার যদি তাকে রিইম্বার্স না করে ওইটুকু সে দেখাতে পারবে। আবার রিইম্বার্স করলে মনে করেন এমপ্লয়ার তাকে, সে খরচ করছে $100, এমপ্লয়ার তাকে $50 দিছে, $50 সে আর দেখাতে পারবে না, সে 50 যেগুলো আউট অফ পকেট রিইম্বার্সমেন্টের বাকিটা দেখাতে পারবে। এর মধ্যে আছে যারা ইউনিফর্ম এমপ্লয়ি আছে। হ্যাঁ, এই বিষয়টাতে আমরা আসবো, তার আগে আমি একটি ছোট একটি বিরতি নিয়ে নিচ্ছি। ধন্যবাদ মিস্টার মাকসুদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করার জন্য। প্রিয় দর্শক, আমরা ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা এই বিষয়ে আবার আলোচনায় আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের বিরতির পরে অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা দেখছেন ট্যাক্স টক, এবং এই অনুষ্ঠানে আমরা মূলত আয়োজন করে থাকি ট্যাক্সের উপরে আপনাদের যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকে এবং একেবারেই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন হন, আমরা কমিউনিটিতে আমাদের রিসার্চ প্রোগ্রামের মাধ্যমে সেই বিষয়গুলো এই অনুষ্ঠানে তুলে আনি। আজকে আমাদের সাথে রয়েছেন মিস্টার মাকসুদুর রহমান। উনি আলোচনা করছিলেন আজকে ডিডাকশনের উপরে, এবং বিশেষ করে স্ট্যান্ডার্ড এবং আইটেমাইজ ডিডাকশনগুলো উনি স্পেসিফিকলি আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছেন। মিস্টার মাকসুদুর, আপনার অভিজ্ঞতার আলোকে একটু প্রশ্নটায় আসি, একাডেমিক কোশ্চেনের বাইরে। আপনি দীর্ঘদিন ধরে ট্যাক্স প্রিপেয়ার হিসেবে কাজ করছেন, আপনি এই ডিডাকশন সংক্রান্ত আমাদের যারা ট্যাক্স পেয়ার তাদের সচেতনতা কতটুকু, এবং এই বিষয়ে তাদেরকে কি পরামর্শ দিতে চান, বা এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান। এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আমি যারা ট্যাক্স প্রিপেয়ার আমরা আছি ওদেরকেও আমি একটু সতর্ক করতে চাই, কারণ অনেকে আমি মনে করি সবাই জানে, আবার জানিয়ে অনেকে ভুলও করে, আমি কাউকে ছোটো করতে চাই না। তো আমাদের নিয়ম আছে, আমরা প্রুফ দেখতে চাই এক্সপেন্সের প্রুফ। যদি আসি মুখে বলে যে আমি এক্সপেন্স করছি $5,000, আমি ডোনেশন করছি, আমাদের রাইট আছে জিজ্ঞাসা করার, আই ওয়ান্ট টু সি দ্য প্রুফ, এবং আমাদের ফাইলে ওই প্রুফটা রাখারও নিয়ম আছে, মানে রেকর্ডটা সংরক্ষণ করার নিয়ম আছে। জি। তো এই অনেকে আসি বলে যে আমার তো ট্যাক্স বেশি হয়ে গেছে, আমি পে করতে পারতেছি না, আমাকে কিছু ডিডাকশন দেখাইয়ে আপনি ট্যাক্সটা কমাই দেন। আচ্ছা, এগুলা আসলে ইলিগাল কাজ, আমি আহ্বান জানাবো এরকম কাজ কেউ যেন না করে, মানে কোনো ডকুমেন্টস না দেখে যেন সেটা ডিডাকশনটা না দেয়, এক্সপেন্স যেন না আসে। ডিডাকশনের লিমিটটা জানতে হবে, যে হয়তো কেউ মনে করেন $30,000 ইনকাম করছে, এখন সে যদি $5,000 $6,000 যদি ডোনেশন দিয়ে থাকে, ইটস নট বিলিভেবল। ফার্স্ট অফ অল অ্যাজ এ ট্যাক্স প্রিপেয়ার আমরা দেখতে হবে তার আসলে কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে কিনা, ডকুমেন্ট আমাদের ফাইলে থাকতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, এটা হলো ডোনেশনের ব্যাপারে। আর সেম মেডিকেল এক্সপেন্সগুলো এগুলো আমাদের দেখার রাইট আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যেটি ডিডাকশনের আওতাভুক্ত আপনারা করেন না কেন, সেটি আগে একটু দেখে নিতে চান। দেখানো উচিত, এবং না দেখে আমরা করা উচিত না। আমার দেখা যাচ্ছে অনেকে আন্দাজে কিছু অ্যামাউন্ট বসা দিয়ে আমাদেরকে খুশি করে দেয় যে আমি তো বড় একটা রিফান্ড চেক পাইলাম, এটা করা উচিত না। আর যারা ট্যাক্স প্রিপেয়ার করে তাদেরও চিন্তা করা উচিত যে এক্সপেন্সগুলো দেখাইছে, এখন আমি চেক পাইলাম, তো কদিন পর তো অডিট আসবে। কমিউনিটি ইনভলভমেন্টের বিষয়ে আমি এই বিষয়টা আসতাম, আরেকটা প্রশ্ন আসবে। আমাদের অনেক ভাইরাই আছেন যে ট্যাক্সি অপারেটর, তো তাদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমার লাইসেন্স বা অন্যান্য ইন্স্যুরেন্স এবং অন্যান্য খরচের জন্য, অথবা গাড়ির মেইনটেনেন্সের জন্য যে খরচটা হয়, এটা আমি কিভাবে ডিডাকশনের আওতাভুক্ত আনবো, এবং বা সুযোগ আছে কিনা? সুযোগ আছে একটু। আপনার লাইসেন্সের এক্সপেন্স, এটা ভ্যালিড এক্সপেন্সেস, রিপেয়ার ভ্যালিড এক্সপেন্সেস, বাট রেকর্ড থাকতে হবে, কাকে পে করছেন, কোন গ্যারেজে কাজ করাইছেন, এগুলো রেকর্ড থাকতে হবে। ওইটা কি আপনার ওই ফর্মে উল্লেখ করার সুযোগ থাকে না? এটা জাস্ট উল্লেখ করার কোনো সুযোগ নেই,
ফর্মে শুধু আমরা অ্যামাউন্টটা বসাই, এটা অ্যাজ এ ট্যাক্স পেপার এটা আমাদের দায়িত্ব ওটা দেখা এবং ওইটা রেকর্ড কিপ করা, এবং কোনো রকম রং অ্যামাউন্ট দিয়ে ট্যাক্স ফাইল করে দেয় এটা আমাদের এটা ইলিগাল। আর তাছাড়া আপনি এই অ্যামাউন্ট বাড়ানোর জন্য তো ডিডাকশন বেশি বেশি করতেও পারছেন না, যেহেতু আপনি বলেছেন 5%-এর বেশি টোটাল ইনকামের ডিডাকশন করা যায় না। অনলি ফর ডোনেশন। আচ্ছা, ডোনেশন অন্য এক্সপেন্স হতে পারে, হতে পারে। এটা একটা বিজনেস, ট্যাক্সি হলো একটা বিজনেসের মতোই। জি, আপনার প্রফিট হইতে পারে, লস হইতে পারে। অনেক সময় ইনকামকে মানে এক্সপেন্স অ্যাক্সিড করে না, অ্যাক্সিড করলে যেটা লস হয়ে যায়, সেম থিং, বাট ইট হ্যাজ টু বি লেজিটিমেট, অল রেকর্ড শুড বি মেনটেন। আর রিয়েল এস্টেট ব্রোকার হিসেবে আপনার কি মনে হয়, আমাদের অনেকেরই তো এখানে প্রপার্টি, অনেকেই প্রপার্টি করেছেন, পারচেস করেছেন, তাদের আসলে এই প্রপার্টি পারচেজের ট্যাক্স এবং বিভিন্ন ইন্টারেস্ট তারা কতটা পরবর্তী বছরের ট্যাক্স রিটার্নের সঙ্গে ইনক্লুড করতে পারে? এখানে রিয়েল এস্টেট ব্রোকার এজেন্টদের অনেক বড় একটা দায়িত্ব আছে, কারণ যারা বাড়ি কিনে তারা জানে না আসলে কী হবে। অনেক ব্রোকার এজেন্টরা তারা মিসগাইড করে এভাবে যে বলে যে বাড়ি কিনেন তাহলে আপনি যে ইন্টারেস্ট পে করবেন পুরোটা আপনাকে ট্যাক্স পারের সময় ফেরত পাবেন। আচ্ছা, আসলে রিয়েলিটি ওইটা না। রিয়েলিটি হলো যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয়, আইটেমার ডিডাকশন করে আপনি ট্যাক্স কমাইতে পারেন, কিন্তু আপনি টাকা ফেরত পাইবেন এরকম কোনো ল নেই, এরকম কোনো যুক্তিও নেই। কিন্তু আমাদের অনেকে এইভাবে তাদেরকে বুঝিয়ে দেয় যে আমি তখন মনে করি যে আমি তো বছরের 7-5 হাজার টাকা পাবো। সিম্পল আইডিয়া, যদি কেউ হাই ইনকাম হয় তখন যে একটা সে ট্যাক্সেবল ওই খরচটা দেখা ট্যাক্সেবল ইনকাম কমে, দ্যাট মিনস ট্যাক্স কমে যায়। আচ্ছা, যদি $20,000 ইন্টারেস্ট পে করে মর্টগেজ ইন্টারেস্ট, $20,000 যদি আপনি মনে 10% ট্যাক্স ব্র্যাকেটে হয়, তাহলে সে সেভ করতেছে মনে করেন $2,000। ওকে, বাড়ি কেনার আগে কিন্তু সেই ডিডাকশনটা পাইতো না, বাড়ি কেনার এই সুযোগ পাইতেছে। এবং ট্যাক্সও সেম, ট্যাক্সও ডিডাকশন নিতে পারে, মর্টগেজ ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারে। এইটা হলো ট্যাক্সের জন্য। আর যাদের ইনকাম কম তাদের ওগুলা দিয়ে কোনো বেনিফিট হয় না, আদৌ কোনো বেনিফিট হয় না। রাইট। আমি তখন আমার আসলে মনে ছিল না, আমি একটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যখন আমরা কোনো ধরনের ডিডাকশন মানে মেডিকেল এক্সপেন্সের কথা বলছি নিয়ে নিব, সেটি কি আবার ওই আমার ইন্স্যুরেন্স অথরিটিকে আবার কোনোভাবে রিপোর্ট করার কোনো নিয়ম আছে কিনা? মেডিকেল এক্সপেন্সের উপরে আমি যেটি ডিডাকশন নিচ্ছি বা আনইনস্যুর্ড অ্যামাউন্টের উপরে, এটা ওই যার থেকে আমি ইন্স্যুরেন্সটা ভোগ করছি সুবিধাটা, তাদেরকে কি রিপোর্ট করতে হয়? না, নো, only report the expense and keep the record. আচ্ছা, এটা ওই অথরিটিকে রিপোর্ট করার কোনো ব্যাপার নাই। আপনি বলছিলেন যে ওই গাড়ির যেরকম লগবুকটা রাখতে হয়, ঠিক সেরকম যে রেকর্ডগুলো সব সংরক্ষণ করা ছাড়াও ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি যেই ধরনের ডিডাকশনগুলো নিব সেই ক্ষেত্রে আমি কি ডকুমেন্ট সংরক্ষণ করব? প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট, প্রিমিয়াম আমি কত পে করতে আমার জানাই আছে, ইন্স্যুরেন্স পলিসি আছে, ওখানে আর সব কিছু আছে। আর গাড়ি ডিরেকশনটা আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, গাড়ি ডিরেকশন মাইলেজ অনলি যারা কনসাল্টিং এর কাজ করে তারা মাইলেজ ডিরেকশন নিতে পারবে। আচ্ছা, আর ডিরেকশনটা ওরকম, অনেকে মনে করে কমিউট করি আমি এখান থেকে কাজে যাই গেলাম, এটা ডিরেকশন ইজ নট অ্যালাউয়েবল। ওকে, একজন লোক এজ এ কনসালটেন্ট হিসাবে মনে করেন তাকে এমপ্লয়ার পাঠাইছে, মনে করেন ম্যানাটন থেকে তাকে লং আইল্যান্ড গেল, ওই ম্যানাটন থেকে লং আইল্যান্ড সে যখন ড্রাইভ করে যাবে কোম্পানির কাজে, অনলি ওই ফার্টটুকু সে ডিরেকশন দেখাতে পারবে অ্যাজ এমপ্লয়ি। আচ্ছা, আর যারা কনসাল্টিং করে তারা যতটুকু কাজের জন্য ইউজ করে তারা পুরাটাই মাইলেজ ইউজ করতে পারে অ্যাজ এক্সপেন্স। এবং লাইসেন্সের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন, সবাই কি তার লাইসেন্সের কস্টিংটা এক্সপেন্সের আওতায় আনতে পারবে? যিনি ব্যক্তিগত গাড়ি চালান তিনিও এবং যিনি কমার্শিয়াল ড্রাইভিং করেন তিনিও? না, অনলি কমার্শিয়াল ড্রাইভিং, ব্যক্তিগত লাইসেন্স এখানে অ্যালাউড না। কমার্শিয়াল টিএলসি লাইসেন্স যারা ট্যাক্সি চালায় ওটার জন্যই। এবং মেইনটেনেন্সের খরচগুলো সেগুলো কি শুধুমাত্র কমার্শিয়াল ড্রাইভিং? কমার্শিয়াল, পার্সোনাল গাড়ি কোনো ডিরেকশন দেখাতে পারবে না। আচ্ছা, তো আপনার যদি এই স্ট্যান্ডার্ড এবং আইটেমাইজ ডিরেকশনের ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে সেটি বলে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। মানে আপনি যদি আপনার অভিজ্ঞতার আলোকে তাদেরকে কোনো সাজেশন দিতে চান এই বিষয়ে। সাজেশন, যারা ট্যাক্স ফাইল করে, যারা ফাইলার, যারা আমাদের মতো লোক, তাদেরকে আমি সতর্ক থাকার জন্য বলতেছি যেন কোনো ভুয়া এক্সপেন্স না করে, ভুয়া এক্সপেন্স না দেখায় মানুষকে খুশি করে একটা বড় রিফান্ড দিয়ে দেয়, এটা মোস্ট ইলিগাল। এটার কনসিকুয়েন্সটা কি পড়ে? কনসিকুয়েন্স হলো আমাদের যারা আমাদের কাস্টমার তারা ফেড আপ হয়ে যায় এবং আমাদের গুডউইল নষ্ট হয়ে যায় যে আমরা একটা এক্সপেন্স দেখাইছি
এবং আইআরএস আমাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারে, পেনাল্টিও দিতে পারে। ইট ইজ মাস্ট বি ভেরি কেয়ারফুল। আমরা ট্যাক্স প্রিপেয়ারার এবং যারা ট্যাক্স ফাইল করতে যায়, আর যদি কেউ বলে আমি রিফান্ড বেশি আনাই দিব, ওসব লোকের কাছে কাজ করা উচিত না। রিফান্ড কেউ বেশি আনতে পারে না, কম আনতে, যেটা রেগুলার, যেটা অ্যাজ ইউজুয়াল, যেটা পাস সেটাই পাবে। তো কোনো মিস ইনফরমেশন, কোনো রং এক্সপেন্স, এক্স্যাক্টলি, মানে বেশি রিফান্ড দেওয়ার কোনো সুযোগ আসলে নাই, রিফান্ড তো নির্দিষ্ট অ্যামাউন্ট। হ্যাঁ, এবং অনেকে অ্যাডও দেয় যে বেশি রিফান্ড দিয়ে দিব। আচ্ছা, এটা মানে নৈতিকতা বিবর্জিত। So everybody should be careful about filing taxes. Consequence is coming after 1 year, 2 year. ধন্যবাদ Now they are getting one big check, but maybe it will be. আপনাকে টাইম টিভি এবং টাইম টিভির দর্শকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন ট্যাক্স টক। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রয়োজনীয় ট্যাক্সের অন্তর্ভুক্ত বিষয়গুলো তুলে ধরতে। পরবর্তী প্রোগ্রামে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলাপ করব ট্যাক্স টকের উপরে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।